ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের কাছে হিস্ট্রির একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। সেই ইম্পর্টেন্ট টপিকের এমসিকিউ গুলো আজকে দেখে নেব। দেখো, এই যে এমসিকিউ গুলো তোমাদের আমি করাচ্ছি, আজকে যেমন আলোচনা করব 16 মহাজন পদ, 16 মহাজন পদ, তার এমসিকিউ কিন্তু আজকে আলোচনা করব। তোমরা কিন্তু, আমি বারবার বলছি, আমার টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাও। আমি কিন্তু অ্যাডভান্স বলে দিই যে এই টপিকটা তোমরা পড়ে থাকবে, আমি তার উপরে ভিডিও নিয়ে আসবো। যেমন আমি আগে ডেটে বলেছিলাম যে আমি 16 মহাজন পদ সম্বন্ধে এমসিকিউ দেব। প্রিভিয়াস ইয়ার কি কি আমি রাখবো, তার মধ্যে এই সমস্ত এক্সাম গুলো কভার হবে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, পিএসসি, মানে যা যা এক্সাম হয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে, এসএসসি, এনটিপিসি, এই সমস্ত এক্সামের কিন্তু আমি এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেগুলোকে কম্পাইল করে আমি কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসছি এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো। এইগুলো তোমরা দেখবে তোমাদের রিসেন্ট যে এক্সাম হবে সেই এক্সাম গুলোতে তোমার কিন্তু প্রচুর কাজে আসবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। 16 মহাজন পদ। প্রথম প্রশ্ন কি, তোমরা সবসময় বারবার বলি আমি যে তোমরা এটাকে অ্যাজ এ এক্সাম, মানে পরীক্ষা হিসাবে নাও। এটাকে চেষ্টা করো যে আমি আজকে যে 35টা বা 36টা কোশ্চেন রেখেছি তার মধ্যে তোমার স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা কতটা করছো বা করতে পারছো, বা আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক আছে বা কোশ্চেনের মান ভুলভাল কিনা, তো তোমরা কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি। চলো, তো কোন গ্রন্থটিতে মহাজন পদের তালিকা পাওয়া যায়? তাহলে মহাজন পদ মানে 16 মহাজন পদ, এই 16 মহাজন পদ আমরা কোন বই থেকে জানতে পারি? ঠিক আছে, সোর্সটা কি রাখবে? এর সোর্স হচ্ছে এই অঙ্গুত্তরা নিকয়া। অঙ্গুত্তরা নিকয়া এই বইটা থেকেই, ঠিক আছে, এটা মনে রাখবে একটা বুদ্ধিস্ট টেক্সট, একটি বুদ্ধিস্ট টেক্সট তোমরা জানো, মনে রাখবে। এই যে অঙ্গুত্তরা নিকায়া, এটা কিন্তু সূত্র পিটক। তোমরা নিশ্চয় জানো যে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, তাই তো? ত্রিপিটকের মধ্যে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই সূত্র পিটক এর কিন্তু একটা পার্ট অঙ্গুত্তরা নিকায়া, এই বুদ্ধিস্ট টেক্সট। এখান থেকে কিন্তু আমরা জানতে পারি 16 মহাজন পদের সম্বন্ধে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন কিন্তু এসেছে। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে বৌদ্ধিস্টের টেক্সট মানে যে তোমার হচ্ছে ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? না ত্রিপিটক। ত্রিপিটক প্রশ্ন করে যে এটা কোন ভাষায় লেখা? মনে রাখবে এটা পালি ভাষায় লেখা। ঠিক আছে, এটা কি ভাষায় লেখা? পালি ভাষায়। পরীক্ষায় পাবে তোমরা যে ত্রিপিটক কোন ভাষায় লেখা। ত্রিপিটক মনে রাখবে পালি ভাষায় কিন্তু লেখা। ঠিক আছে, এটা বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম, তোমরা সবাই কিন্তু অলরেডি জানো এটা। সেকেন্ড কোশ্চেন দেখো, বুদ্ধ সময়কালে নিম্নলিখিত কোনগুলি প্রধান রাজতান্ত্রিক মহাজন পদ হিসাবে গড়ে উঠেছিল? রাজতান্ত্রিক, ঠিক আছে, মানে যেখানে রাজতন্ত্র ছিল। তাই দেখো এই যে মহাজন পদগুলি আছে তার মধ্যে মনে রাখবে মানে বৃদ্ধি এবং মল্ল, এইগুলো কিন্তু মনে রাখবে রাজতান্ত্রিক ছিল না, এগুলো কিন্তু তোমার প্রজাতান্ত্রিক ছিল। এটা ঠিক আছে, মনে রাখবে এটা প্রজাতান্ত্রিক ছিল। প্রজাতান্ত্রিক মহাজন পদ ছিল, তাহলে এটা হবে না, এটা আমার কাটা গেল। বাকি দেখো কৌশল, অবশ্যই কৌশল হবে, রাজতান্ত্রিক ছিল। এবং দেখো বৎস, বৎস কিন্তু ছিল। ঠিক আছে, অবন্তী ছিল, মগধ ছিল, তাহলে কিন্তু বি এন্ড সি উভয়ে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেছে? তাহলে মনে রাখবে যে 16টা মহাজন পদের মধ্যে এই ভোজ্যি মানে বৃদ্ধি এবং মল্ল, এই দুটি মহাজন পদ মনে রাখবে এটা প্রজাতান্ত্রিক ছিল। এখানে কিন্তু কোনো নো মনার্চিয়াল সিস্টেম, কোনো রাজতান্ত্রিক ছিল না কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে।
এর কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল? তাহলে এই যে অঙ্গ রাজধানী কি ছিল? ঠিক আছে, তোমাদের এবারে আমি বলবো যে স্যার আমাদের তো টোটাল 16টা মহাজনপদ আছে, আমাদেরকে 16 মানে 16টা মহাজনপদের নাম। এবারে 16টা মহাজনপদে কি 16টারই আমাদেরকে ক্যাপিটাল মনে রাখতে হবে? না, 16টাই মনে রাখতে হবে না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসছে, যেমন এটা প্রিভিয়াস ইয়ারে আমি তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে এনটিপিসি তে তোমরা অনেকে দেবে, রেলের কোশ্চেন দেবে, আমি রেল থেকে কিন্তু এই কোশ্চেনটা নিয়েছি। তাহলে এরকম কিছু কোশ্চেন তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমি যেমন তোমাদের দেখো এর রাজধানী কি, অঙ্গর হচ্ছে চম্পা, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, যেমন দেখো তক্ষশিলাটা মনে রাখবে এটা গান্ধার। ঠিক আছে, এই যে গান্ধারের কিন্তু রাজধানী মনে রাখবে তক্ষশিলা, এবং তক্ষশিলাটা মনে রাখবে পরীক্ষায় পড়ে এটা হচ্ছে সব থেকে ইন্ডিয়ার মধ্যে ওল্ডেস্ট লার্নিং সেন্টার। ঠিক আছে, তাই মনে রাখতে হবে ওল্ডেস্ট লার্নিং সেন্টার, ইম্পর্টেন্ট, যে ভারতের সব থেকে ওল্ডেস্ট লার্নিং সেন্টার মানে শিক্ষা কেন্দ্র আর কি, সেটা কোনটি মনে রাখবে? এই তক্ষশিলা কিন্তু বর্তমানের অবস্থানটা কিন্তু পাকিস্তানে, এটা কিন্তু আগে ভারতেরই পার্ট ছিল, তো সেটা এখন কিন্তু ওই গান্ধারে অবস্থান করছে, গান্ধারে। হ্যাঁ, দেখো এই যে বৈশালী, ঠিক আছে, দেখো বৈশালী মনে রাখবে এটা তোমার এই যে আমরা একটু আগে বললাম বৃজ্জি, ঠিক আছে, এর কিন্তু রাজধানী কি মনে রাখবে? বৈশালী। ঠিক আছে, এবং উজ্জয়ন মনে রাখবে অবন্তীর রাজধানী, অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়ন। তাহলে এইরকম কয়েকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন যদি তোমাকে প্রশ্ন হয় যে দেখো 16 মহাজন পদের মধ্যে সব থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট মহাজন পদ, ঠিক আছে, সেই মহাজন পদ যেগুলো ছিল তাদের মধ্যে তোমাকে মানে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কি তোমাকে এই ক্যাপিটাল গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, বাকি সব কিন্তু মনে রাখার প্রয়োজন নেই। দেখো আমি তোমাদের এমসিকিউ এর মধ্যেই রেখে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, আমি সবগুলো এখন বললাম না, কারণ তোমাদের যেহেতু আমি এমসিকিউ রেখেছি তোমাদের পরীক্ষাটা কিন্তু পরীক্ষার মতো হবে না। দেখো গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পদটির নাম কি? তাহলে গোদাবরী নদীর তীরে মহাজন পদের নাম হচ্ছে আসমাক। ঠিক আছে, দেখো কখনো কখনো আসমাকা থাকে বা আসাকা থাকে, এটাও থাকে, কখনো এটাও থাকে। ঠিক আছে, এই 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 স্পেলিং কিন্তু পাবে আর কি। তো এটা মনে রাখবে। দেখো আমরা তো জানি ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, ম্যাক্সিমাম মহাজন পদগুলো সব উত্তর দিকে ছিল, মানে এই দিকে এই এরিয়াগুলোর মহাজন পদ ছিল। একমাত্র একটি মহাজন পদ ছিল, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। এই সাউথ ইন্ডিয়ায় ছিল, এবং কি না গোদাবরী নদীর তীরে ছিল, সেটার নামে কি এই আসাক বা আসমাকা। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন, এই যে মহাজন পদ এত ইম্পর্টেন্ট, যেহেতু একটি মহাজন পদ, যে মহাজন পদটি সাউথ ইন্ডিয়াতে ছিল, তাহলে এই মহাজন পদটার তোমাদের কাছে কোশ্চেন, এর ক্যাপিটালের নাম কি তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। পৌরাণিক ভারতের মগধের প্রধান রাজধানী কি ছিল? প্রথম রাজধানী কি ছিল? তাহলে মগধের প্রথম রাজধানী কি ছিল? ঠিক আছে, মগধের রাজধানী তুমি নিশ্চয়ই জানো যে মগধ কিন্তু একটা রাজতান্ত্রিক তোমার মহাজনপদ ছিল। তাহলে রাজধানী চেঞ্জ হয়েছে, সময়ে সময়ে যেগুলো চেঞ্জ হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে প্রথম রাজধানীটা কি ছিল? মনে রাখবে প্রথম রাজধানী ছিল রাজগৃহ। ঠিক আছে, রাজগৃহ, বা তুমি কোন কোন জায়গায় দেখতে পাবে যে গিরিব্রজ। ঠিক আছে, গিরিব্রজ জিনিস, রাজগৃহ বা গিরিব্রজ, এটা কিন্তু মনে রাখবে মগধের রাজধানী। মনে রাখবে যতগুলি মহাজন পদ ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী মহাজন পদ যদি বলা হয় তখন মনে রাখবে মগধ ছিল সব থেকে শক্তিশালী মহাজন পদ। ঠিক আছে, এই শক্তিশালী মহাজন পদটা কি ছিল বললাম? রাজতান্ত্রিক ছিল, প্রজাতান্ত্রিক কিন্তু নয়, রাজতান্ত্রিক ছিল, মনার্চিয়াল সিস্টেম কিন্তু এখানে ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। আর যদি বলা হয় দেখো এই রাজগৃহের পরেই এটা কিন্তু সেকেন্ড ক্যাপিটাল, চলো
পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। কুনিক, এই যে কুনিক টাইটেল এটা, ঠিক আছে, বা কুনিক নামে পরিচিত কে ছিল? কোন রাজা কুনিক নামে পরিচিত ছিল? বিম্বিসার, অজাতশত্রু, অশোক না বিন্দুসার? তো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে অজাতশত্রু ছিল। অজাতশত্রু কি করে মনে রাখবো স্যার, ভুলে যাচ্ছি বারবার। এ কে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো AK-47 আমরা ইউজ করি না, ঠিক আছে, AK-47 আর্মিরা ইউজ করে AK-47 নিয়ে লড়াই করার জন্য। তাহলে একে অজাতশত্রু কুনিক, ঠিক আছে, তাহলে অজাতশত্রু কুনিক, কুনিক। আর ঠিক আছে, এই ভুল যে তোমাদের বারবার হয়ে যাচ্ছিল আর দেখবে ভুল হবে না। আর যদি বলে যে শ্রেণিকটা কার, বিম্বিসারের, ঠিক আছে, বিম্বিসারের কি শ্রেণিক, শ্রেণিক, ঠিক আছে, তাহলে অজাতশত্রুর কি হবে কুনিক এবং বিম্বিসারের কি শ্রেণিক। এই টাইটেল কিন্তু পরীক্ষায় আসে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা, ঠিক আছে, যে পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে? তোমাদের একটু আগে বললাম যে প্রথমে মগধের রাজধানী কি ছিল, রাজগৃহ। রাজগৃহ থেকে পাটলিপুত্র হবে। পাটলিপুত্রকে কে প্রতিষ্ঠা করেছিল, আগে প্রশ্ন, প্রতিষ্ঠা করেছিল উদয়ন, ঠিক আছে, উদয়ন মনে রাখবে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা। আর এই কিন্তু রাজগৃহ থেকে, এই রাজগৃহ থেকে রাজধানীটাকে ট্রান্সফার করবে কোথায়, সরি ট্রান্সফার করবে কোথায়, রাজগৃহ থেকে পাটলিপুত্রতে, ঠিক আছে। তাহলে মনে রাখবে রাজগৃহ ছিল তোমার মগধের ফার্স্ট ক্যাপিটাল, প্রথম ক্যাপিটাল। আর সেকেন্ড ক্যাপিটাল যদি পরীক্ষায় আসে তখন মনে রাখবে পাটলিপুত্র, ঠিক আছে, পাটলিপুত্রটা সেকেন্ড ক্যাপিটাল। এবং সেটাকে ট্রান্সফার কে করেছিল, এই যে উদয়ন, উদয়ন কিন্তু ট্রান্সফার করেছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। রথমুসল মহাশিলান্তিকা, ঠিক আছে, রথমুসল এবং মহাশিলাকণ্ঠক, এটা বাংলায় লেখা আছে কিন্তু দেখবে তুমি পাবে অন্যান্য বইয়ে লেখা থাকে রথমুসল এবং মহাশিলান্তিকা, ঠিক আছে। এই যুদ্ধাস্ত্রের সূচনা কে করেছিলেন? তোমাদের একটু আগে বললাম AK-47, এই অজাতশত্রু আর কি, ঠিক আছে। অজাতশত্রু দুটো অস্ত্র, মানে একটা কি রথমুসল এবং মহাশিলান্তিকা। তোমরা নিশ্চয়ই বাহুবলী ফিল্ম দেখেছো, ঠিক আছে, ওই বাহুবলীতে দেখেছো তোমরা এই যে তোমার রথ মুসল মানে এমন একটা রথ নিয়ে যাবে, সেগুলো কি হবে, মানে মানুষ কেটে কেটে যাবে, তাই তো? তোমরা নিশ্চয়ই দেখেছো ওই ফিল্মটা, ঠিক আছে। এইরকম টাইপের কিছু অস্ত্র আর কি ইন্ট্রোডিউস করেছিল কে, এই তোমার অজাতশত্রু, ঠিক আছে। চল অজাতশত্রু, আমি আরো পয়েন্ট আছে, আরো বলছি না আমি, যেহেতু কোশ্চেন দেখেছি আমি। চলো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? প্রজাতান্ত্রিক মহাজনপদ কোনটা ছিল? তোমাদের বলেই দিলাম যে প্রজাতান্ত্রিক মহাজনপদ কিন্তু দুটো ছিল। তার মধ্যে দেখি কোনটা আছে এখানে। দেখো আমি কাটবো, গান্ধার তো ছিল না, কেটে দিলাম। চেডি এটা কিন্তু ছিল না, অবন্তী ছিল না, মল্ল ছিল, ঠিক আছে। মল্ল যে মহাজনপদটা, এটা মনে রাখবি দুটি প্রজাতান্ত্রিক ছিল মহাজনপদ। বারবার বলছি, কেন বলছি, মুখস্থ এখানেই করবে, ঘরে মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি যখন এখানে আমার ক্লাস দেখছো মানে পড়া এই ক্লাসেই হবে, ঠিক আছে। দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল কি কি, একটা মল্ল এবং একটা তোমার বৃজ্জি, ঠিক আছে। এই দুটা মহাজনপদ কিন্তু ছিল, মনে রাখবে এটা ছিল প্রজাতান্ত্রিক, ঠিক আছে। তার মধ্যে যদি বলে যে কোন মহাজনপদটা, প্রশ্ন হয় যে কাদের দ্বারা প্রথম যে প্রজাতান্ত্রিক সরকার, ঠিক আছে, গঠন হয়েছিল, মনে রাখবে তোমার এই বৈশালীতে, এই বজ্জির রাজধানী হচ্ছে বৈশালী আর কি, হ্যাঁ, বৈশালীতে লিচ্ছবিদের দ্বারা, ছবিদের দ্বারা প্রথম কিন্তু প্রজাতান্ত্রিক সরকার কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট
প্রজাতান্ত্রিক সরকার কিন্তু মনে রাখবে এই লিচ্ছবিদের দ্বারাই কিন্তু গঠিত হয়েছিল। কোথায় গঠিত হয়েছিল? বৈশালী। বৈশালীটা বললাম ব্রিজির কিন্তু রাজধানী। চল পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করে? নিশ্চয়ই জানো যে আলেকজান্ডার সম্বন্ধে একটু কয়েকটা পয়েন্ট জেনে নাও। ঠিক আছে, আলেকজান্ডার আলেকজান্ডার কয়েকটা পয়েন্ট। আলেকজান্ডার সম্বন্ধে যে পয়েন্টগুলো বলবো প্রত্যেকটাই পরীক্ষা এসেছে। আলেকজান্ডার কোথাকার রাজা ছিল? না, তিনি ম্যাসিডনের রাজা ছিলেন। ঠিক আছে, ম্যাসিডনের রাজা, ম্যাসিডনের রাজা। তাহলে আলেকজান্ডার ছিল ম্যাসিডনের রাজা। সে কোথায় গিয়ে মারা গেছিল? তিনি মারা গেছিলেন ব্যাবিলনে। ব্যাবিলনে, ঠিক আছে, ব্যাবিলনে কিন্তু মারা যান। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন বলছি পরীক্ষা আসে, সুতরাং বি কেয়ারফুল, প্রত্যেকে কিন্তু মন দিয়ে শুনবে। আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল? 326 বিসিতে। 326 বিসিতে আলেকজান্ডার ভারত অ্যাটাক করেছিল। এবং তার ভারত যখন সে অ্যাটাক করেছে তখন প্রথম স্যালেন্ডার হয়ে গেছিল কি, মানে কোনো লড়াই না করেই কিন্তু কোন রাজা, মানে কোথাকার রাজা, ঠিক আছে, প্রথম কিন্তু মানে তোমার ওর বশ্যতা স্বীকার করেছিল। মনে রাখবে এই অম্বি, ঠিক আছে, অম্বি এ কিন্তু প্রথম স্যালেন্ডার হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু মনে রাখবে একজন রাজা ছিল, তার নাম কি না পুরু। পুরু, ঠিক আছে, পোরাস বলা হয় ইংলিশে। ঠিক আছে, এই পোরাস, বাংলায় পুরু পাবে, পুরু। এ কিন্তু মনে রাখবে আলেকজান্ডার সে যত বড়ই পার্সন হোক না কেন, ও কিন্তু পুরু কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে কিন্তু লড়াই ঘোষণা করেছিল যে আমি তোমার সঙ্গে তোমার বশ্যতা স্বীকার করব না। ঠিক আছে, তাহলে আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াই করছে কে? পুরু। প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধটা হয়েছিল কোথায় হয়েছিল? মনে রাখবে ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে, ঠিক আছে, ঝিলাম নদীর তীরে মনে রাখবে যুদ্ধটা হবে। যুদ্ধটার নাম কি? প্রশ্ন পড়ে ব্যাটল অফ হিদাসপাস। ঠিক আছে, লিখে দিচ্ছি ব্যাটল অফ হিদাসপাস। হিদাসপাস, ঠিক আছে, হিদাসপাসের যুদ্ধে মনে রাখবে তোমার এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রশ্ন পড়ে 326 বিসিতে হয়েছিল। ঠিক আছে, 326 বিসিতেই কিন্তু অ্যাটাক করেছিল কে? আলেকজান্ডার ভারতে অ্যাটাক করেছিল। আর প্রশ্ন পড়ে যে আলেকজান্ডার কতদিন ভারতে ছিল? মনে রাখবে তিনি কিন্তু 19 মাস, ঠিক আছে, 19 মাস কিন্তু ভারতে ছিলেন। আবার প্রশ্ন পড়ে যে আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে তিনি মারা যান? আমরা দেখলাম আলেকজান্ডার কিন্তু মারা গেছিল কোথায়? না, ব্যাবিলনে মারা গেছিল। কত খ্রিস্টাব্দে? খ্রিস্টাব্দে নয়, কত বিসিতে মারা গেছিলেন? 323 বিসিতে তিনি মারা গেছিলেন। ঠিক আছে, 323 বিসি। তাহলে 326 বিসিতে তিনি অ্যাটাক করছেন, 323 বিসিতে কিন্তু তিনি মারা যান। তোমরা জানো যে মানে বিফোর ক্রাইস্ট হলে কমতে থাকে, বাড়বে না কিন্তু। হ্যাঁ, আমি ভুল বলিনি, ঠিকই বলেছে। কিন্তু অনেক ভাববে যে স্যার 326-এ যুদ্ধ করছে, 323-এ মারা যাচ্ছে, ব্যাপারটা কি? মানে ব্যাপার হচ্ছে কমতে থাকে আর কি। ঠিক আছে, বিসি তো কমে না, এডি হলে বাড়তে থাকবে। তো এই জিনিসগুলো ব্যাপারটা এখানে কিন্তু এই কোশ্চেন গুলোই পরীক্ষা পড়ে। এবারে কোশ্চেন কি হচ্ছে যে কার সময়, কার রাজত্বকালে তিনি ভারত অ্যাটাক করছিলেন? তিনি অ্যাটাক করেছিলেন তখন কিন্তু নন্দ বংশ ছিল। কোন বংশ? নন্দ বংশ কিন্তু ভারতে ছিল। ঠিক আছে, নন্দ বংশের কে ছিল? নন্দ বংশের মনে রাখবে ধননন্দ কিন্তু ছিল। ঠিক আছে, এবং ধননন্দ তোমরা জানো যে নন্দ বংশের কিন্তু শেষ রাজা। তাহলে যদি প্রশ্ন এমন হয় যে আলেকজান্ডার কার সময় ভারত আক্রমণ করেছিল, দিয়ে যদি দেখো যে নন্দ বংশ নেই, তখন কিন্তু নন্দর পরে কিন্তু মৌর্য বংশ আসছে, তো তখন কিন্তু মৌর্য বংশ পরে আসবে। যদি নন্দ বংশ না থাকে, এটা যেন মাথায় খেয়াল থাকে, ফার্স্ট প্রায়োরিটি কিন্তু নন্দ বংশে ধননন্দ। ঠিক আছে, পরীক্ষায় সাধারণত এটাই দেখতে পাবে, তোমার ধননন্দই কিন্তু দেখতে পাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে।
আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? দেখো প্রশ্ন এসে গেছে। তাহলে 326 বিসিতে মনে রাখবে ভারত আক্রমণ করেছিল। 326 বিসিতে আমি বলে দিয়েছি, অনেক পয়েন্ট আর বলছি না। দেখো বলছে মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য মনে রাখবে এটা হচ্ছে পতঞ্জলির লেখা। ঠিক আছে, মনে রাখবে পতঞ্জলি প্রশ্ন পড়ে যে কার সমসাময়িক ছিল? ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গের। পুষ্যমিত্র পুষ্যমিত্র শুঙ্গের শুঙ্গের সমসাময়িক ছিল, কন্টেম্পোরারি ছিল। ঠিক আছে, কন্টেম্পোরারি। পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক কে ছিল? পতঞ্জলি। সরি, পতঞ্জলি। আর পতঞ্জলির লেখা বইয়ের নাম কি? মহাভাষ্য। ঠিক আছে, পড়াশোনা কিন্তু এইভাবেই করতে হবে, একটার সঙ্গে আরেকটাকে কিন্তু লিঙ্ক করে পড়তে হবে, পড়াটা বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, চলো। বলছে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিল? বললাম সব সারেন্ডার করছিল কে? এই যে অম্বি, এ প্রথমেই সারেন্ডার করে নিল, কিন্তু প্রতিরোধ গড়েছিল কে? এই যে পুরু। পুরু কিন্তু এর বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু গড়ে তুলেছিল। ঠিক আছে, এবং বললাম যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল সেই সময় মগধের রাজা কে ছিল? তখন মগধের রাজা ছিল মনে রাখবে নন্দ বংশ ছিল। যদি বলে কোন বংশ? নন্দ বংশ। এবং নন্দ বংশের কে ছিল? ধননন্দ। ঠিক আছে, ধননন্দ। পরীক্ষায় পাবে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দাও, এবং তোমরা আমাকে কমেন্টে জানাও আমি নেক্সট কিসের উপরে ভিডিও দেব। আমি কিন্তু আরো অনেক এমসিকিউ এনেছি। আচ্ছা, তোমরা যারা আমার ব্যাচ নিতে চাইছো, ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো ব্যাচই আছে, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। 7872141322 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। দুটো ব্যাচই আছে, একটা অবজেক্টিভ ব্যাচ আছে এবং একটা ডেসক্রিপটিভ ব্যাচ আছে। যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের যে সমস্ত এক্সাম গুলো আসছে সেগুলোকে আমি ভালো করে তোমাদের ওভারকাম করবো এবং প্রত্যেকে একটা একটা চাকরি পাবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো, যদি তোমরা চেষ্টা করো তোমরাও কিন্তু চাকরি পাবে। এবার দেখো পরে কোশ্চেন কি আছে। বলছে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ আসা কোশ্চেন। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এ কোশ্চেন কিন্তু এসেছে। তোমার রাখবে বললাম যে ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, যদি পড়ে যে ব্যাটেল অফ টেন কিং, ব্যাটেল কিন্তু পড়ে ব্যাটেল অফ টেন কিং, এটাও পরীক্ষায় আছে। এই যে ব্যাটেল অফ টেন কিং, ঠিক আছে, বা 10 রাজার যুদ্ধ, এটা কোন নদীর তীরে হয়েছিল? এটা মনে রাখবে রাভি নদীর তীরে হয়েছিল। কোন নদীর তীরে? রাভি। ঠিক আছে, রাভি নদীর তীরে মনে রাখবে ব্যাটেল অফ টেন কিং। আর যদি বলা হয় ব্যাটেল অফ হিরাসপাস, হিরাসপাসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? ঝিলাম নদীর তীরে। তোমাদের কাছে প্রশ্ন, আমি কিন্তু অলরেডি পড়ে দিয়েছি ভেদিক এজে, আমি আর বলবো না। তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবে যে ব্যাটেল অফ টেন কিং বা 10 রাজার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? তাহলে আলেকজান্ডার টোটাল কতদিন ভারতে ছিলেন? এই প্রশ্ন ডাব্লিউবিসিএস এসেছে, মনে রাখবে 19 মাস। ঠিক আছে, 19 মাস কিন্তু আলেকজান্ডার ভারতে ছিল। আচ্ছা, তাদের দ্বারা বিশ্বের প্রথম প্রজাতান্ত্রিক বৈশালীতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে প্রথম যে প্রজাতান্ত্রিক সরকার গঠন হয়েছিল সেটা কাদের দ্বারা? মনে রাখবে আমি বলে দিয়েছি যে লিচ্ছবিদের দ্বারা। লিচ্ছবিদের দ্বারা কিন্তু প্রথম প্রজাতান্ত্রিক, ঠিক আছে, বিশ্বের প্রথম প্রজাতান্ত্রিক সরকার সেটা কিন্তু তৈরি হয়েছিল বৈশালীতে। ঠিক আছে, বৈশালীর বারবার বলছি কার রাজধানী? তোমার রাজধানী। ঠিক আছে, বিশ্বের রাজধানী কিন্তু মনে রাখবে বৈশালী। সেই বৈশালীতেই কিন্তু লিচ্ছবিদের দ্বারা প্রথম কিন্তু প্রজাতান্ত্রিক সরকার কিন্তু গঠন হয়েছিল। পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য হলো? তাহলে পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য একটু আগেই বললাম যে বৈশালী।
বৈশালী হচ্ছে পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য। চলো, নিম্নলিখিত কোন মহাজনপদটি প্রথম যুদ্ধক্ষেত্র হাতিয়ার ব্যবহার করেছিল? তাহলে প্রথম যুদ্ধক্ষেত্রে অস্ত্র বা হাতিয়ার ব্যবহার করেছিল কোন মহাজনপদ? তোমরা নিশ্চয়ই জানো যে বেশি শক্তিশালী মহাজনপদ কোনটি ছিল? মগধ ছিল। তাহলে মগধই কিন্তু অস্ত্রের ব্যবহার কিন্তু প্রথম করেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সিন্ধু নদ অতিক্রম করার সময় তক্ষশিলার শাসক কে ছিল? তাহলে তক্ষশিলার শাসক কে ছিল? তক্ষশিলার শাসক আমি বললাম কে ছিল? অম্বি ছিল। ঠিক আছে, অম্বি ছিল তক্ষশিলার। এ কিন্তু মনে রাখবে ফার্স্ট কিন্তু সারেন্ডার হয়ে গেছিল। ঠিক আছে, আলেকজান্ডারের কাছে ভয়ে কিন্তু সারেন্ডার হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু দেখো পুরু ও কিন্তু সারেন্ডার হয়নি। ঠিক আছে, ও কিন্তু লড়াই করেছিল। সে লড়াই হারুক জিতুক সে পরের কথা, কিন্তু কি লড়াই করেছে। তো চলো, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? তাহলে পরীক্ষায় দেখো এগুলো আসে যে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন। মনে রাখবে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিল? অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটল মনে রাখবে। তুমি দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো একটু একটু লিস্ট মনে রাখবে। আলেকজান্ডারের গুরু কে ছিল? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। কে ছিল? প্লেটো। প্লেটের কে ছিল? সক্রেটিস। এই লিস্ট মনে রাখবে, তাহলে ভালো করে বুঝে নাও। আলেকজান্ডারের গুরু কে ছিল? অ্যারিস্টটলের গুরু কে ছিল? সক্রেটিসের গুরু কে ছিল? সরি, আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটলের প্লেটোর কে ছিল? সক্রেটিস। এই লিস্ট কিন্তু মনে রাখবে, তাহলে যে কোনো একটা প্রশ্ন করলে তুমি কিন্তু ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, শ্রেণিক টাইটেলটা কার ছিল? শ্রেণিক টাইটেলটা আমি বলে দিলাম, বিম্বিসারের কিন্তু শ্রেণিক, অজাতশত্রুর কিন্তু কুনিক। ঠিক আছে, কুনিক AK-47 ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নিচের কোন মহাজন পদটি সুতির কাপড় এবং ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিলেন? এই যে কাশী মনে রাখবে সুতির কাপড় এবং ঘোড়ার বাজারের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কি আছে। কার রাজত্বকালে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই ধর্ম প্রচার করেছিলেন? তাহলে কার রাজত্বকালে দুজনেই ধর্ম প্রচার করেছিলেন? তোমরা নিশ্চয়ই জানো, পরীক্ষায় যদি আসে যে এই তোমার গৌতম বুদ্ধ এবং মহাবীর এর কন্টেম্পোরারি কে ছিলেন? মনে রাখবে বিম্বিসার। এবং যদি বলা হয় কার সময় মারা যান, এই সময় কিন্তু মারা যান। ঠিক আছে, এর সময় কিন্তু মারা যান। পরীক্ষায় কিন্তু আসে যে দুজনেই মারা গেছিল কার সময়? গৌতম বুদ্ধ মহাবীর অজাতশত্রুর সময়। কিন্তু সমসাময়িক কি ছিল বা ধর্ম প্রচার কার সময় করেছিল? এই বিম্বিসারের সময়। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন এসেছে, ভালো করে পড়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় পরশুরামের টাইটেলটা ঠিক আছে কাকে বলা হতো? যে পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে? মনে রাখবে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দের কয়েকটা টাইটেল পরীক্ষা আছে, সেটা কি? দুটি টাইটেল মনে রাখতে হবে। একটা কি? একটা হচ্ছে দ্বিতীয় পরশুরাম, আরেকটি হচ্ছে একরাট। বাস এই দুটি টাইটেল মুখস্থ করবে। ঠিক আছে, একরাট ঠিক আছে, একরাট এবং কি দ্বিতীয় পরশুরাম। এবং মনে রাখবে এই মহাপদ্মনন্দ ইনি কিন্তু নর্থ ইন্ডিয়ার প্রথম ফার্স্ট এম্পায়ার। ঠিক আছে, তাহলে উত্তর ভারতের প্রথম রাজা। ঠিক আছে, বা সম্রাট বলতে পারো তুমি। উত্তর ভারতের প্রথম সম্রাট যদি কাকে বলা হয়, সেটা মনে রাখবে কাকে বলা হয়? মহাপদ্মনন্দ। আর যদি বলা হয় ভারতের প্রথম সম্রাট কে ছিল? ভারতের প্রথম সম্রাট
চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। পরীক্ষা এসেছে দুটোই। উত্তর ভারতের ফার্স্ট এম্পোরর অফ নর্দার্ন ইন্ডিয়া, ঠিক আছে। তখন মনে রাখবে কি হবে, মহাপদ্মনন্দ। ফার্স্ট এম্পোরর অফ ইন্ডিয়া, তখন মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ভালো করে কিন্তু প্রত্যেকে পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই যে একটু আগেই বললাম মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ মনে রাখবে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, এবং এই ধননন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা, ঠিক আছে। নন্দ বংশের শেষ রাজা যদি বলা হয় তখন মনে রাখবে কে ছিল, এই ধননন্দ ছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। ষোড়শ মহাজন পদ উল্লেখ করে নিচের কোনটি রাজধানী ছিল না? তাহলে সবগুলো দেখো এর মধ্যে যেগুলো আছে সবগুলো রাজধানী আছে, কোনটা রাজধানী ছিল না বলছে। আমরা একটু আগে বললাম যে অবন্তী, অবন্তী, অবন্তীর তো রাজধানী ছিল না, তাহলে অবন্তীটা এটা মনে রাখবে একটা মহাজন পদ ছিল, এটা রাজধানী নয়, মহাজন পদ ছিল একটা। এই 16টা মহাজন পদের মধ্যে একটি মহাজন পদ কে ছিল, অবন্তী। অবন্তী যদি রাজধানী বলতো তখন মনে রাখবে এর রাজধানী এটা উজ্জয়িন, ঠিক আছে। অবন্তীর রাজধানী কি, উজ্জয়িন। বাকি দেখো সবগুলো কিন্তু শ্রাবস্ত, কৌশম্বী, এগুলো কিন্তু এক একটা রাজধানী ছিল, ঠিক আছে। চলো 16 মহাজন পদগুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, এবং যেটা কোন নদীর তীরে, গোদাবরী নদীর তীরে তৈরি হয়েছিল, ঠিক আছে। গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছিল, সেটা তোমাদের বলে দিয়েছি একটু আগে যে অশ্বক বা অসমক, ঠিক আছে। এটা মনে রাখবে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, এবং যেটা গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছিল সেটা কি, অশ্বক বা অসমক, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। উদয়ন বা উদয়ভদ্র মগধের রাজধানী কোথা থেকে স্থানান্তরিত করে পাটলিপুত্রে নিয়ে যান? তোমরা নিশ্চয়ই জানো যে উদয়ন কিন্তু রাজধানীকে তার চেঞ্জ করেছিল, কোথা থেকে কোথা, রাজগৃহ থেকে পাটলিপুত্র নিয়ে গেছিল, রাজগৃহ বা গিরিব্রজ থেকে পাটলিপুত্র। এবং মনে রাখবে এই রাজগৃহতেই না প্রশ্ন পড়ে যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোন রাজার সময় হয়েছিল, যদি প্রশ্ন হয় লিখে নিচ্ছি দেখো। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, কাউন্সিল এটা হয়েছিল অজাতশত্রুর সময়, মানে AK 47 বলে দিচ্ছি, অজাতশত্রু এর সময় কিন্তু মনে রাখবে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। এই অজাতশত্রুর সময়ে যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কোথায় হয়েছিল, রাজগৃহতে হয়েছিল, ঠিক আছে। রাজগৃহ বা যেটা গিরিব্রজ, এখানেই কিন্তু প্রথম ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। এবং কত সালে হয়েছিল সেটা, 483 BC, ঠিক আছে। 483 BC-তে মনে রাখবে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, রাজগৃহ বা গিরিব্রজে হয়েছিল। পরের প্রশ্ন দেখে নিই কি কোশ্চেন আছে, যে কুরু, ঠিক আছে, কুরু মহাজন পদের রাজধানী কি ছিল? তাহলে কুরু মহাজন পদের রাজধানী কি ছিল, তোমরা নিশ্চয়ই জানো, ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে। ইন্দ্রপ্রস্থ মনে রাখবে কুরু যে মহাজন পদটা আছে তার কিন্তু রাজধানী ছিল, ঠিক আছে। সভ্যতায় গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কটি মহাজন পদের বিভক্ত ছিল? তাহলে নিশ্চয়ই জানো যে নাম্বার অফ মহাজন পদ কটি। তোমাদের একটু আগে আমি পড়াচ্ছি, বারবার প্রথম থেকে স্টার্টিং থেকেই বলছি যে 16 মহাজন পদ, 16 মহাজন পদ, তাহলে কটি মহাজন পদ হবে, 16টি মহাজন পদ হবে। 16 মহাজন পদ পড়ছি আমরা, তাই তো। পরে কোশ্চেন দেখো কি আছে, অবন্তীর রাজধানী কি? এটা কি কোশ্চেনে এসেছে, RRBর কোশ্চেনে এসেছে, ঠিক আছে। অবন্তীর রাজধানী তোমাদের একটু আগেই বলছিলাম উজ্জয়িন ছিল, মনে রাখবে অবন্তীর রাজধানী, ঠিক আছে। অবন্তীর রাজধানী কি বললাম, উজ্জয়িন। পরের প্রশ্ন দেখো কি আছে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত ছিল, ঠিক আছে। মনে রাখবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, আচ্ছা বিহার তো হবে না, বিহারে তোমরা নিশ্চয়ই জানো যে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়,
মধ্যপ্রদেশ হবে না, উত্তরপ্রদেশ হবে না, তাহলে এখানে কিন্তু কোনোটিই নয় করতে হবে। ঠিক আছে, তোমাদের একটু আগে আমি বললাম যে তোমার এই যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এর লোকেশন এটা কিন্তু বললাম যে সব থেকে ওল্ডেস্ট লার্নিং সেন্টার, সব থেকে ওল্ডেস্ট লার্নিং সেন্টার, লার্নিং সেন্টার ইন্ডিয়াকে, ভারতের সব থেকে ওল্ডেস্ট লার্নিং সেন্টার কি, সেটা হচ্ছে তোমার তক্ষশিলা। এটা বললাম কোথায় আছে, তোমাদের একটু আগে বললাম যে তোমার যে উপর দিকে মানে নর্থ ইস্টের দিকে আছে, ঠিক আছে, নর্থ ওয়েস্টের দিকে আর কি, ঠিক আছে, ভারতের নর্থ ওয়েস্টের দিকে, মানে এখন কিন্তু বর্তমানে সেটা পাকিস্তানের মধ্যে পড়ে আছে, সেই অম্বিতে কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটাই হবে উত্তর কিন্তু। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। গঙ্গা এবং সোন নদীগুলি প্রাচীন ভারতের কোন মহাজনপদের উপর দিয়ে প্রবাহিত? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে গঙ্গা এবং সোন এই যে নদীগুলি প্রাচীন মহাভারতের কোন মহাজনপদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে, সেটা কিন্তু মগধ। ঠিক আছে, মগধ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন দেখে নিই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, তোমাদের একটা দুটো কমেন্ট আমাকে কিন্তু মোটিভেশন দিবে যে না ছেলেরা দেখছে, মানে আমি এই সিরিজটাকে কন্টিনিউ করব এবং এই সিরিজটা আমি শেষ করব। ঠিক আছে, এই মোটিভেশনটা কিন্তু আমি পাবো তোমাদের যদি একটা কমেন্ট একটা লাইক আমি পাই। ঠিক আছে, চলো। প্রাচীনকালে মগধের কোন শাসক সিংহাসন আরোহণ করার জন্য তার পিতাকে হত্যা করেছিলেন এবং পরে আবার নিজের পুত্র হাতে নিহত হয়? দেখো ব্যাপারটা বুঝো, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে প্রথমে দেখবে আমি বলছি, দেখো বিম্বিসার ছিল। হ্যাঁ, বিম্বিসার, বিম্বিসারের পুত্র কে ছিল? অজাতশত্রু, অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রু এ আবার উদয়ন। ঠিক আছে, উদয়ন দেখবে এ কি করছে না, একে হত্যা করছে। ঠিক আছে, আবার একে হত্যা করছে কে? মানে এই সিকোয়েন্স কিন্তু চলছে। মানে এখানে বলেছে কি যে কোন শাসক সিংহাসনে আরোহণ করার জন্য তার পিতাকে হত্যা করেছিল? অজাতশত্রু কিন্তু তার পিতাকে হত্যা করেছিল। আবার বলছে যে পরে আবার নিজের পুত্রের হাতে নিহত হয়, মানে পরে আবার একে কি করছে? এ হত্যা করছে। মানে কি, মানে এখানে বলতে চেয়েছে কার কথা? অজাতশত্রুর কথা। ঠিক আছে, অজাতশত্রু সম্বন্ধে অনেক পয়েন্ট বললাম। রথ মুসল মহাশিলান্তিকা, অজাতশত্রুর টাইটেল হচ্ছে কুনিক। অজাতশত্রু এর সময় কিন্তু তোমার ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল রাজগৃহ বা গ্রীবগঞ্জে। তাহলে এখানে অজাতশত্রু সম্বন্ধে কিন্তু অনেক পয়েন্ট তোমাদের বলে দিলাম, মুখস্থ কিন্তু করে নেবে প্রত্যেকে। প্রাচীনকালে অযোধ্যা কি নামে পরিচিত ছিল? তাহলে মনে রাখবে প্রাচীনকালে অযোধ্যা কোশল। ঠিক আছে, এই যে কোশল, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অযোধ্যা যদি পরে যে কোন নদীর তীরে বর্তমানে আছে? সরজু নদীর তীরে। ঠিক আছে, সরজু নদীর তীরে পরীক্ষায় আসে যে অযোধ্যা কোন নদীর তীরে? সরজু নদীর তীরে আছে কিন্তু। লাস্ট কোশ্চেন আজকের জন্য এটাই, যে নিম্নলিখিত মগধের রাজবংশগুলি ক্রমানুসারে সাজাও। তোমাদের একটু আগে আমি বললাম যে মগধের যে রাজবংশ ছিল প্রথমে কি ছিল। দেখো তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো, আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে রাজবংশ ছিল তোমার হর্ষাঙ্ক বংশ ছিল, হর্ষাঙ্ক বংশ। ঠিক আছে, তারপরে কি ছিল? তারপরে ছিল তোমার শিশুনাগ, শিশুনাগ বংশ। ঠিক আছে, তারপরে কি ছিল? নন্দ বংশ, তারপরে কি ছিল? মৌর্য বংশ। এই সিকোয়েন্স কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে আমি দেখে নিই কোনটা কোনটা। প্রথমে স্টার্টিং আছে 4 দিয়ে হর্ষাঙ্ক। ঠিক আছে, তারপরে কি 2 শিশুনাগ, তারপরে কি মৌর্য। না, মৌর্য হবে না, আগে আগে মৌর্য কিন্তু হবে না, তাহলে 4 দিয়ে শুরু হবে, বাকি 2 দিয়ে শুরু আছে কেটে দিলাম। ঠিক আছে, এখানে 3 দিয়ে শুরু আছে কেটে দিলাম। এবার এটাকে দেখি, তাহলে হর্ষাঙ্ক বংশ, তারপরে কি আছে? শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ, সরি
অপশন গুলো কি ভুল আছে? মৌর্য, মৌর্যর পরে নন্দ, তারপরে 4 নম্বরে কি হর্ষাঙ্ক, তারপরে শিশুনাগ, না ভুল হচ্ছে। দেখো আমরা একটু এখানটা আমরা সাজিয়ে নিই, কি আছে হর্ষাঙ্ক বংশ, হর্ষাঙ্ক বংশ কত আছে 4-এ, ঠিক আছে। তারপরে শিশুনাগ বংশ, শিশুনাগ বংশ কত আছে 2-এ, ঠিক আছে। তারপরে কি বংশ নন্দ বংশ, নন্দ বংশ 1-এ, ঠিক আছে। তারপরে মৌর্য বংশ, মৌর্য বংশ কত 3-এ। 4 2 1 3 দেখি 4 2, আচ্ছা এটা একটু ভুল আছে, তোমাদের একটা অপশন ঠিক করে নেবে, ডবল 2 হয়ে গেছে, 4 2 1 3 হতো এটা, ঠিক আছে। 4 2 1 3 এটা কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো করে ভিডিওগুলো দেখবে, দেখে তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তোমাদের 2025-এ কিন্তু একটা চাকরি পেতেই হবে, এই টার্গেট কিন্তু নিয়ে প্রত্যেককে পড়াশোনা করো, ঠিক আছে। 2025-এ প্রচুর এক্সাম আছে, ঠিক আছে। এবং তোমরা যদি আপডেট চাও যে কোন এক্সাম কবে হবে কি ব্যাপার, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু সব দিই ইনফরমেশন গুলো, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি ইনফরমেশন গুলো দিয়ে দেবো, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো করে পড়াশোনা করো।